নমস্কার, গল্পকথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগার দপ্তরের কাহিনী স্ত্রী না রাক্ষসী। আদিগঙ্গার পুণ্য স্নানের জন্য কলকাতা শহরে লোকের ঢল নামে। এমনই জাঁকজমক উৎসবের মধ্যে কালীঘাটে এক বৃদ্ধের বাড়িতে এক ভাড়াটিয়াকে হত্যা করা হয়। ভাড়াটিয়ার স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। দারোগা প্রিয়নাথ কি পারবেন এই রহস্য উদ্ঘাটন করতে? শুরু হচ্ছে স্ত্রী না রাক্ষসী। কার্তিক মাস, কিন্তু বেশ শীত পড়েছে। কলকাতায় মহা ধুম লেগেছে। কি একটা উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে দলে দলে যাত্রীরা আসছে। যেখানে যত খালি বাড়ি ছিল প্রায় সবগুলি ভাড়া হয়ে গিয়েছে। কলকাতায় আর লোকের স্থান হচ্ছে না। মিউনিসিপ্যালিটির কর্মচারীরা তাই সুবন্দোবস্তের জন্য বিশেষ চেষ্টা করছে। যোগের আগের দিন বেলা 9টার সময় আমি স্নান করছিলাম। এমন সময় খবর পেলাম একজন বৃদ্ধ আমার সঙ্গে দেখা করতে চান। তার বাড়িতে খুন হয়েছে। সেই সময় আমি ভবানীপুর থানার ভারপ্রাপ্ত কর্মচারী। যত শীঘ্র সম্ভব স্নান সম্পূর্ণ করে অফিসে গেলাম। দেখলাম ঘরের মাঝখানে একজন বৃদ্ধকে নিশ্চল ও নিশ্চুপভাবে দণ্ডায়মান থাকতে। তিনি এতই গভীর চিন্তায় নিমগ্ন যে দেখে বোধ হলো তার বাহ্যজ্ঞান লুপ্ত হয়েছে। তিনি নিষ্পলক চোখে অফিস ঘরের টেলিফোনের যন্ত্রটির দিকে তাকিয়ে রয়েছেন। বৃদ্ধের বয়স প্রায় 70। তার দেহ গৌরবর্ণ, কিন্তু তাতে কোনো লাবণ্য নেই। তার মাথার সমস্ত চুল সাদা, শরীরের মাংস শিথিল, চোখ কোটরগ্রস্ত এবং জ্যোতিহীন। বৃদ্ধের পরনে একটা মোটা ধুতি, গায়ে একটা নামাবলী, তার উপরে একটা লাল বনাত, পায়ে জীর্ণ পাদুকা। বৃদ্ধ যেরূপভাবে অফিস ঘরের মধ্যে দাঁড়িয়েছিলেন তাতে তাকে উন্মাদ বলে মনে হচ্ছিল। আমার জুতোর শব্দে বৃদ্ধের চমক ভাঙল। তিনি আমার দিকে ফিরে দাঁড়ালেন। পরে হাত জোর করে অতি করুণ স্বরে বললেন, পেন নাম হয় হুজুর। মহাশয়, রক্ষা করুন, রক্ষা করুন আমায়। আমার আমার সর্বনাশ হয়ে গিয়েছে। রক্ষা করুন, দয়া করে এই গরিব ব্রাহ্মণকে রক্ষা করুন হুজুর। বৃদ্ধ যে বিষম বিপদে পড়েছেন তা স্পষ্টই বুঝতে পারলাম। আমি মিষ্টি কথায় তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করলাম। তারপর তার হাত ধরে পাশের একটি বেঞ্চের উপর তাকে বসিয়ে দিলাম। কলের পুতুলের মতো বৃদ্ধ সেইখানে বসে পড়লেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, মহাশয়ের কোথা থেকে আসা হলো? তা আপনার কি করতে হবে বলুন। বৃদ্ধ অতি বিনীতভাবে উত্তর করলেন, আজকে আমার বাড়ি কালীঘাটে, সেখানে একটা খুন হয়েছে হুজুর। আপনি আপনি আমাকে সেই খুনের দায় থেকে মুক্ত করুন দয়া করে। আমি আশ্চর্য হলাম। ভাবলাম, কালীঘাটে ভদ্রলোকের বাড়িতে খুন, তীর্থস্থানে নরহত্যা। কলিকালে আর কিছু বাকি রইল না দেখছি। প্রকাশ্যে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়িতেই কি খুন হয়েছে? আজকে হ্যাঁ হুজুর, আমার বাড়িতেই খুনটা হয়েছে। এইবার দেখছি আমার নাম যশ সব গেল গিয়ে। শেষে শেষে আমার এই একমাত্র উপজীবিকা পর্যন্ত এই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কে খুন হয়েছে আর আপনার সঙ্গে তার সম্পর্ক কি? আজকে আমার একজন ভাড়াটিয়া। আপনার বাড়িতে কজন ভাড়াটিয়া আছে? হুজুর, আমার বাড়িটি দ্বিমহল। ভিতরের মহলে আমি সপরিবারে বাস করি, ওখানে অন্য কেউ থাকে না।
আর এই বাইরের মহলটা ভাড়া দিয়ে জীবিকা উপার্জন করি আর কি। বুঝতেই তো পাচ্ছেন, গরিব মানুষ। এই কালীঘাটে প্রতিদিনই অনেক যাত্রী সমাগম হয়ে থাকে। আমি সেই যাত্রীদের বাড়ির বাইরের মহল এই দৈনিক হিসাবে ভাড়া দিয়ে থাকি। এই যে এই যোগ স্নান উপলক্ষে এই বিদেশের অনেক যাত্রী এই আদি গঙ্গায় স্নান করার জন্য ওই কালীঘাটে সমবেত হয়েছে। অনেক লোকের সমাগম হওয়ায় আমার বাইরের মহলের প্রায় সমস্ত ঘরগুলোই এই 3-4 দিনের মতো ভাড়া দেওয়া হয়ে গিয়েছে। বুঝলেন তো, এই সকল ভাড়াটিয়ার মধ্যেই বোধহয় একজন খুন হয়েছে। আমি তার কথায় আবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, বোধহয় কেন? আপনি কি না জেনে এখানে এসেছেন? বৃদ্ধ আমার কথায় অবশ্য বিরক্ত হলেন না, বরঞ্চ বললেন, হুজুর, আমার মন এখন বড়ই চঞ্চল হয়ে উঠেছে। আমি তাই সকল কথা ঠিক ভালো করে গুছিয়ে আপনাকে কইতে পারছি না। আমায় ক্ষমা করবেন। এমন নম্রভাবে বৃদ্ধ কথাগুলো বললেন যে তার কথায় আর আমার কোনো সন্দেহ রইল না। বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি স্থির হয়ে আমাকে সব কথা গুছিয়ে বলুন। দেখুন, আপনি যদি বাস্তবিক নির্দোষী হন তাহলে তো আপনার ভয়ের কোনো কারণ নেই, তাই না? আমি যেভাবে পারি আপনাকে রক্ষা করব। আমার কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ নিস্তব্ধভাবে বসে রইলেন। পরে বললেন, জগদীশ্বর আপনার মঙ্গল করবেন। আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আপনার পিতার মতো। দেখবেন আমার কথা নিষ্ফল হবে না। আপনার মঙ্গল হবে হুজুর। বৃদ্ধের আশীর্বাদে আমার মনে কেমন এক প্রকার অভূতপূর্ব আনন্দের উদয় হলো। আমি অতি বিনীতভাবে তার মুখের দিকে চেয়ে রইলাম। তিনি বলতে থাকলেন, হুজুর, গতকাল এই বেলা প্রায় 4টের সময় এক ভদ্রলোক স্বস্তিক আমার বাড়িতে উপস্থিত হন এবং আমার বাড়ির একটি ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব দেন। সব শুদ্ধ তা প্রায় এই 16টি ঘর আমি ভাড়া দিয়ে থাকি। এই উপরের 8টি আর ওই নিচে 8টি। ঘরগুলো ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাসের চলাচলের সুব্যবস্থা আছে। পূর্বেই তো আপনাকে বলেছি, এই নিচের সমস্ত ঘরগুলি ও উপরের 8খানার মধ্যে 1খানা উনি পছন্দ করলেন। তা 3 দিনের জন্য ঘরের 5 টাকা ভাড়া হলো। তিনি অগ্রিম ভাড়াই দিলেন। আমি ঘরের চাবি তার হাতে দিয়ে চলে আসলাম। আজ এই বেলা 7টার পর আমি তার ঘরের সামনের বারান্দার ভিতর দিয়ে বাইরের দিকে আসছি। এমন সময় দেখলাম ঘরের দরজা তখনও বন্ধ। আমি একটু অবাকই হলাম। ভাবলাম, এরা তীর্থে গঙ্গা স্নান করতে আসছেন, বেলা 7টা বেজে গেল, সকলের একবার করে দর্শনও হয়ে গেল, আর কিনা তখনও নিদ্রামগ্ন রয়েছেন। পরক্ষণেই মনে হলো তিনি হয়তো অনেক দূর থেকে আসছেন, বোধহয় পথশ্রমে নিতান্ত ক্লান্ত হয়ে পড়েছেন। শীতকালের বেলা 7টা বাজলেও এখনো বেশ পরিষ্কার হয়নি। সুতরাং তাদের নিদ্রা নিন্দনীয় হতে পারে না, এই মনে করে চলে আসছি। এমন সময়ে দরজার চৌকাঠের নিচে ওই জল নিকাশের ছিদ্রপথে দেখলাম এই রক্তের দাগ। আমার কেমন যেন সন্দেহ হলো হুজুর। আমি সেইখানে বসে ভালো করে সেই ছিদ্রটা পরীক্ষা করতে লাগলাম।
দেখলাম ঘরের ভিতর থেকে একটা রক্ত স্রোত সেই ছিদ্রপথ দিয়ে এসে বারান্দায় পড়ছে। আমার বেশ ভয় হলো দেখে। দরজায় ধাক্কা দিয়ে আমি তাদেরকে ডাকতে লাগলাম, কিন্তু হুজুর ভিতর থেকে কোনো উত্তরই পেলাম না। দেখতে দেখতে অনেক লোক যারা আর কি ভাড়াটিয়া রয়েছে আশেপাশে, তারাও সেই দরজার কাছে উপস্থিত হলো। তাদের মধ্যে অনেকেই চিৎকার করে ডাকতেও লাগলো। বাড়ির মধ্যে তো মহা হুলুস্থুলু পড়ে গেল। অন্দর পর্যন্ত এই সংবাদও পৌঁছে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, ঘরের ভিতর থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কেউ কেউ দরজা ভেঙে ঘরে ঢোকার পরামর্শও দিল, কিন্তু আমার বড় ভয় হলো। আমি দরজা ভেঙে ফেলতে ঠিক সাহস করলাম না। বোঝেনি তো, বয়স্ক মানুষ, কোথা থেকে কি হয়ে যাবে। ভাবলাম আপনার কাছে আসি, আপনারা এসে যা ইচ্ছে তাই করবেন। হুজুর, এখন আপনি ভরসা। যে ব্যাপারটা ঘটেছে তাতে ভবিষ্যতে আমার বাড়িতে যে আর কোনো লোক ভাড়া আসবে না হুজুর। আমার এই সামান্য আয়ের উপায়টুকুও যে চলে যাবে হুজুর। আপনি যদি একটু ব্যবস্থা করেন, তাই আপনার কাছে আসা হুজুর। এই বলে ব্রাহ্মণ নিস্তব্ধ হলেন। আমি তখনই কয়েকজন কর্মচারী সঙ্গে নিয়ে কালীঘাট অভিমুখে রওনা দিলাম। যখন আমরা বৃদ্ধের বাড়িতে উপস্থিত হলাম তখন বেলা 11টা বেজে গেছে। নকুলেশ্বর তলা থেকে বৃদ্ধের বাড়ি প্রায় 5 মিনিটের পথ। বাড়িটি দেখতে প্রকাণ্ড কিন্তু পুরনো। তার উভয় পাশে বাগান। বাড়িটি দেখে বোধ হলো বহুকাল তার সংস্কার হয়নি। বাইরের দেওয়ালগুলিতে একটুও বালি নেই। অধিকাংশ স্থানে ইটগুলি পর্যন্ত ক্ষয়ে গেছে। কোনো কোনো স্থানে শ্যাওলা রয়েছে, কোথাও বা অশ্বত্থ, বট প্রভৃতি গাছ আশ্রয় নিয়েছে। বাড়িটি দ্বিমহল। বাইরের মহলে সবশুদ্ধ 16টি ঘর। সেখানে উপস্থিত হওয়া মাত্র ব্রাহ্মণ আমাকে উপরে নিয়ে গেলেন এবং যে ঘরের দরজা দিয়ে রক্ত বেরোচ্ছিল তা দেখিয়ে দিলেন। আমি কিছুক্ষণ সেই রক্তের চিহ্ন লক্ষ্য করে দরজায় আঘাত করলাম, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর পেলাম না। তখন আর সময় নষ্ট না করে সহকারী কর্মীদের দরজা ভেঙে ফেলতে আদেশ করলাম। আগেই বলেছি, ব্রাহ্মণের বাড়িটি পুরনো। দরজা ভাঙতে বিশেষ বেগ পেতে হলো না। আমি তখনই ভিতরে প্রবেশ করলাম। যা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। দেখলাম ঘরের মেঝের উপর এক সম্ভ্রান্ত যুবক চিত হয়ে পড়ে রয়েছেন। তার বুকে একটি ছোট ছোড়ার সম্পূর্ণটা ঢোকানো। সেই ক্ষতস্থান দিয়ে রক্তস্রোত বেরোচ্ছে এবং ঘরের মধ্যে দিয়ে দরজার চৌখাটের নিচে যে জল নির্গমনের পথ ছিল সেই পথে তা প্রবেশ করছে। ঘরটি ছোট, দৈর্ঘ্যে প্রস্থে 8 হাতের বেশি নয়। প্রায় প্রতিদিনই নূতন ভাড়াটিয়া থাকে বলে বড়ই অপরিষ্কার। ঘরের মেঝেতে ধুলো জমে রয়েছে। জিনিসের মধ্যে একটি ট্রাঙ্ক, একটি গামছা, 2খানা কাপড়, একটি আলোড়ান এবং একটি কোট। ঘরের একপাশে একটি মাদুর, তার উপর একটি শতরঞ্চি ও 2টো বালিশ। যুবক সেই বিছানায় চিত হয়ে পড়েছিলেন। ছোট হলেও ঘরটিতে 2টো জানালা ছিল। দেখলাম তার একটা খোলা, অপরটি বন্ধ। ঘরের চারিদিকে ভালো করে লক্ষ্য করে আমি যুবককে পরীক্ষা করলাম। দেখলাম তিনি অনেক আগেই ইহলোক ত্যাগ করেছেন। তার সমস্ত শরীর আড়ষ্ট হয়ে গিয়েছে। ক্ষতস্থান দিয়ে রক্ত বেরোনো বন্ধ হয়েছে। যুবকের গলা একগাছা দড়ি দিয়ে আবদ্ধ। যুবকের মুখের ভয়ানক আকৃতি দেখে আমার স্পষ্টই মনে হলো যে সেই দড়িতেই তার শ্বাসরুদ্ধ করা হয়েছিল। দেখতে দেখতে ঘরে অনেক লোকের সমাগম হলো।
বাড়িতে খুন হয়েছে শুনে চারিদিক থেকে দলে দলে লোক আসতে লাগলো। আমি দুজন কনস্টেবলকে ভিড় সরাতে আদেশ করলাম। তারা অতি কষ্টে আমার আদেশ পালন করতে সক্ষম হলো। বৃদ্ধ ব্রাহ্মণ ব্যতীত আর সকলকে সেই ঘর থেকে বাইরে বের করে আমি দরজা বন্ধ করে দিলাম। পরে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সদানন্দবাবু, আপনি ছাড়া এখানে আপনার আর কে কে আছে? আজ্ঞে হুজুর, আমার স্ত্রী, আমার এক পুত্র ও এক বিধবা কন্যা। এরা ছাড়া একজন চাকর ও 5 জন দাসীও এখানে থাকে। আপনার পরিবার তো অত বড় নয়, 5 জন দাসের প্রয়োজন কি? আজ্ঞে না না হুজুর, ওই দাসী আমার সেবার জন্য নয়। আমার ভাড়াটিয়াদের কাজ করে থাকে দাসীরা। আমি কেবল চাকরের বেতন দিয়ে থাকি। দাসীদেরকে বেতন দিতে হয় না। ওই তারা কেবল আমার বাড়িতে ওই 2 বেলা খাবারটুকুই খায়। যাত্রীদের কাছ থেকে ওই তারা 2-4 পয়সা যা উপার্জন করে, ওতেই তারা খুশি হুজুর। তা এই দাস দাসীরা রাত্রে কোথায় থাকে? আজকে এই বাড়িতেই থাকে। এই যে সকল যাত্রী প্রায় আমার এখানে এসে থাকেন, তাদের অধিকাংশই খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে চলে যান। সুতরাং এই 5-6 জনের বাসোপযোগী যথেষ্ট জায়গা থেকে যায়। আচ্ছা, এই যুবকের নাম কি জানেন? আজ্ঞে হ্যাঁ হুজুর, যখন তিনি আমায় ভাড়া দেন তখন তাকে একটি রসিদ দিতে হয়েছিল। সেই সময় তার নাম জিজ্ঞাসা করেছিলাম। তার নাম এই বগলাচরণ মিত্র, জাতিতে কায়স্থ। ভালো কথা হুজুর, এতক্ষণে আমার স্মরণে ছিল না। ওনার সঙ্গে তো একজন সঙ্গিনী ছিল। তিনি গেলেন কোথায়? কি সঙ্গিনী? আজকে প্রথমেই তো আপনাকে বললাম হুজুর, এই বাবু সস্ত্রীক এখানে এসেছিলেন। তিনি গেলেন কোথায়? তার বয়স কত হবে? আজকে হুজুর আন্দাজ তাই 16-17 বছর তো হবে, তার বেশি নয়। তবে বেশ সুন্দরী। লোকজন সঙ্গে না নিয়েই যোগে গঙ্গা স্নানের জন্য কলকাতায় আগমন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সেই রমণী গেলেন কোথায়? সদানন্দবাবু, এই হত্যাকাণ্ড বড় সামান্য ব্যাপার মনে করবেন না। এর মধ্যে কোনো গূঢ় রহস্য আছে। যুবতী হয় পালিয়েছে, নচেত কোনো শত্রু দ্বারা কৌশলে অপহৃত হয়েছে। কিন্তু হুজুর, এই হত্যাকারী ঘর থেকে বাইরে বেরোলো কি করে, সেটাই তো বুঝতে পারলাম না। আর আর কোন পথ দিয়েই বা সে রমণীকে নিয়ে পালালো? আপনি তো নিজেই দেখলেন হুজুর, ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। আপনি তো নিজেই দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেন। এ কথা আমি আগেই ভেবেছিলাম, কিন্তু কোনো কাজ করতে হলে প্রথম থেকে আরম্ভ করাই কর্তব্য। বিশৃঙ্খলভাবে কাজ করলে শেষে বিষম বিড়ম্বনায় পড়তে হয়। সে যা হোক, ব্রাহ্মণের কথায় কোনো উত্তর না দিয়ে আমি ঘরের মেঝে খুব ভালো করে পরীক্ষা করলাম। যা দেখলাম তাতে আশ্চর্য হলাম। দেখলাম মেঝের উপর 3 প্রকার পায়ের চিহ্ন। ঘরে যখন 2 জনের বেশি লোক ছিল না, তখন 3য় পায়ের চিহ্নটি কোথা থেকে আসলো? ঘরের সকল স্থানে ধুলো ছিল না বটে, কিন্তু তার অধিকাংশই ধুলোময়। সেই স্থানে 3 প্রকার পায়ের চিহ্ন স্পষ্টই দেখতে পেলাম। মৃত ব্যক্তির পায়ের চিহ্ন চিনতে আমার অসুবিধা হলো না। তার চেয়ে ছোট পায়ের চিহ্নটিকে তার সঙ্গিনীর বলে মনে হলো। এই 2 প্রকার পায়ের চিহ্ন ছাড়াও আরও 1 প্রকার পায়ের চিহ্ন যে দেখতে পেয়েছিলাম তা বলেছি। সেগুলো মৃত ব্যক্তির পায়ের চিহ্নর থেকে কিছুটা বড় এবং স্থূল। এ চিহ্ন কোথা থেকে আসলো? ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে ঘরে ওই 2 জন ছাড়া আর কোনো লোক ছিল না।
রমণী বা কোথায় গেল? তবে কি সেই রমণী স্বামীকে হত্যা করে পালিয়েছে? কি করিবা সে ঘর থেকে পালাবে? যখন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল তখন সে পথ দিয়ে যে কেউ বের হয়নি তা বেশ বুঝতে পারলাম। তবে তবে কোন পথে হত্যাকারী পালিয়েছে এটাই দেখতে হবে। আগেই বলেছি ঘরটিতে দুটি জানালা ছিল। এই দারুণ শীতে কেউ ঘরের জানালা খুলে শুতে যায় না। এরাই বা একটি জানালা কেন খুলে রেখেছিল সেটা জানবার কৌতূহল জন্মালো। আমি তখন আস্তে আস্তে খোলা জানালাটির কাছে গেলাম। যা দেখলাম তাতে স্পষ্টই প্রতীয়মান হলো হত্যাকারী সেই পথ দিয়েই পালিয়েছে। দেখলাম জানালার একটি গরাদ আলগা, ইচ্ছা করলে সেটিকে খোলা যায় এবং তার মধ্যে দিয়ে অনায়াসে একজন লোক বেরিয়ে যেতে পারে। একগাছা শক্ত দড়ি সেই জানালায় বাঁধা ছিল। দড়িটি সাধারণ নয়, কিছু দূর অন্তর অন্তর গাঁট দেওয়া ছিল। এই দড়ি অবলম্বন করে নিশ্চয়ই বাইরে থেকে কোনো লোক ভিতরে প্রবেশ করেছিল। মৃত ব্যক্তির পায়ের চিহ্নর থেকে বড় পায়ের চিহ্নগুলি যে তারই তাও বুঝতে পারলাম, কারণ সেই রকম অনেকগুলি চিহ্ন জানালার কাছে দেখতে পেলাম। তাদের কতকগুলো ঘরের ভিতরে আসবার, অপরগুলি ঘর থেকে বাইরে যাবার। সেই সকল চিহ্নের কাছে রমণীরও কতগুলি পায়ের চিহ্ন রয়েছে দেখলাম রমণীও সেই পথেই বাইরে বেরিয়ে গেছে। বাড়িটি দ্বিতল বটে, কিন্তু অতি পুরনো। আজকাল একতলা বাড়ি যত উঁচু হয়, এই দ্বিতল বাড়িটি প্রায় সেই রকম উঁচু। সুতরাং সেই ঘর থেকে দড়ির সাহায্যে যে কোনো লোক অনায়াসে বাইরে যেতে পারে। জানালার পাশেই বাগান। আগেই বলেছি বাড়ির দুপাশে দুটো বাগান ছিল। দড়িটি জানালা থেকে সেই বাগান পর্যন্ত বিস্তৃত। এই সকল ব্যাপার দেখে আমি বিবেচনা করলাম যে হত্যাকারী বাবুটিকে হত্যা করে তার স্ত্রীকে নিয়ে দড়ির সাহায্যেই বাড়ির পাশের বাগানে গিয়ে কোনোভাবে পালিয়েছে। এই সিদ্ধান্তে উপনীত হয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, এই বাগানটি কি আপনার? বৃদ্ধ সম্মতিসূচক উত্তর দিলেন। আমার একবার সেই বাগানে গিয়ে জায়গাটি পরীক্ষা করবার ইচ্ছা হলো। বৃদ্ধ আমাকে বাগানে নিয়ে গেলেন। অপর আরেকজন কর্মচারী সেই ঘরের সামনেই রইল। বাগানে গিয়ে দেখলাম তার অবস্থা অতি শোচনীয়। বাগানে অনেকগুলি ফলের গাছ আছে বটে, কিন্তু তাদেরও অবস্থা বড় ভালো নয়। বাগানে একটা পুকুর ছিল, তার ঘাট ও সিঁড়িগুলির অবস্থা আরোই ভয়ানক। পুকুরটিতে অতি সামান্যই জল ছিল, কিন্তু তাও অব্যবহার্য। বাগানের চারপাশে রং করা বেড়া, কিন্তু তাও মধ্যে মধ্যে ভেঙে গেছিল। বাগান থেকে পালানো একটুও কষ্টকর নয়। বাগানের চারিদিকে একবার ভালো করে লক্ষ্য করে আমি জানালার নিচে এসে উপস্থিত হলাম। দেখলাম দড়িটি সেই জানালা থেকে বাগানের মাটি স্পর্শ করেছে। সেই দড়ির শেষে অনেকগুলি পায়ের চিহ্নও দেখতে পেলাম। মৃত ব্যক্তি ও তার স্ত্রীর পায়ের চিহ্ন ছাড়া আর যে রকম পায়ের চিহ্ন ঘরের ভিতর দেখতে পেয়েছিলাম, বাগানেও সেই রকম পায়ের চিহ্ন দেখতে পেলাম। সেই চিহ্নগুলি যে হত্যাকারীর পায়ের, সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ রইল না। মৃত ব্যক্তির স্ত্রীর পায়ের চিহ্ন বাগানে রয়েছে। যদি সে স্বইচ্ছায় হত্যাকারীর সঙ্গে না যায়, তাহলে বাগানে তার পায়ের চিহ্ন দেখতাম না। রমণী যে এই হত্যাকাণ্ডের ভিতর আছে, সে বিষয়ে কোনোই সন্দেহ রইল না। জানালার দড়ি দেখে এবং মৃত ব্যক্তি ও তার স্ত্রীর পায়ের চিহ্ন ছাড়া আর একরকম পায়ের চিহ্ন দেখে আমি বুঝলাম হত্যাকারী নিশ্চয়ই জানালা দিয়েই প্রবেশ করেছিল। যদি মৃত ব্যক্তির স্ত্রী তাকে সাহায্য না করত, তাহলে সে চিৎকার করে বাড়ির অপর সকলকে জাগাতে পারত। সেই বাড়ির বাকি যাত্রীদের জিজ্ঞাসা করে জানতে পারলাম বাড়ির আর কেউ রাতে সেই ঘর থেকে আর কোনো ধরনের শব্দ শুনতে পায়নি। সুতরাং সেই রমণী হত্যাকারীকে সাহায্য করেছিল। যদি তাকে কেউ বলপূর্বক নিয়ে যেত, তাহলে সে নিশ্চয়ই চিৎকার করত। আর যদি কেউ কোনো কৌশলে তাকে অজ্ঞান করে নিয়ে যেত,
তাহলে জানালার কাছে এবং বাগানে তার পায়ের চিহ্ন দেখতে পেতাম না। এই স্থির করে আমি পুনরায় মৃত ব্যক্তির কাছে গেলাম। বৃদ্ধ আমার পেছন পেছন আসলো। ঘরে ঢুকে আমি মৃত ব্যক্তির পোশাকগুলো পরীক্ষা করলাম। প্রথমে তার পোশাকের উপরের দিকে তাকালাম, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হলো না। দু একটা রক্তের চিহ্ন ছাড়া তার পোশাকে আর কিছু নতুনত্ব ছিল না। কাপড়গুলি পরীক্ষা করে তার ট্রাঙ্ক দেখবার জন্য ব্যস্ত হলাম, কিন্তু ওটার চাবি পাওয়া গেল না। অগত্যা ট্রাঙ্কটি ভেঙে ফেললাম। দেখলাম তার মধ্যে দুটো শাড়ি, একটি নতুন গামছা, কয়েকটি চিঠির কাগজ, 10-12টি খাম ও টিকিট এবং একটা ছোট ক্যাশ বাক্স। ক্যাশ বাক্সটি খোলাই ছিল। দেখলাম তার ভিতরে একটি পয়সাও নেই। বাবুটি যখন স্বদেশ স্বগ্রাম ত্যাগ করে তীর্থের স্নানের জন্য এসেছিলেন, তখন তিনি যে শূন্য হস্তে আসেননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি তাই হয়, তাহলে তার অর্থ কোথায় গেল? বৃদ্ধের মুখে শুনেছিলাম রমণীর গায়ে খান কয়েক গহনা ছিল, বাবুটির ঘড়ি, চেন ও আংটি ছিল। সে সকলই বা কোথায় গেল? নিশ্চয়ই সেই রমণী সমস্ত নিয়ে পালিয়েছে। মৃত ব্যক্তির জিনিসপত্র তন্ন তন্ন করে অনুসন্ধান করে আমি ঘরের চারিদিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরীক্ষা করবার পর ঘরের এক কোণে একটি প্রদীপের অবশিষ্টাংশ এবং কয়েকটি আধ পোড়া দেশলাইয়ের কাঠির টুকরো দেখতে পেলাম। তারই পাশে কয়েকটি পোড়া কাগজও দেখলাম। কাগজগুলো অতি সন্তর্পণে তুলে নিয়ে জানালার কাছে গেলাম। সেগুলি বিশেষভাবে দেখতে লাগলাম, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হলো না। তবে বুঝতে পারলাম কোনো যন্ত্রের সাহায্যে দেখলে ওর কিছুটা অংশ পড়া যেতে পারে। ব্রাহ্মণ আমার কাজ দেখে অত্যন্ত স্তম্ভিত হলেন এবং আমাকে বারংবার নানা কথা জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু আমি তখন ব্রাহ্মণের কোনো কথার উত্তর দিতে পারলাম না। বললাম, দেখুন সদানন্দবাবু, এখন আমাকে কোনো কথা জিজ্ঞেস করে বিরক্ত করবেন না। শীঘ্রই এই রহস্য ভেদ করব, তখন সমস্ত ব্যাপার জানতে পারবেন। তবে এখন এই পর্যন্ত জেনে রাখুন যে রমণী এই ব্যক্তির সঙ্গে এখানে এসেছিলেন, অর্থাৎ যাকে আপনি মৃত ব্যক্তির স্ত্রী বলে জানেন, তিনি বড় সামান্য রমণী নন। তিনি হয় স্বয়ং নতুবা অপর কোনো লোকের সাহায্যে এই ভীষণ হত্যাকাণ্ড করেছেন। ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্য হলেন। আইকে বলেন কি হুজুর? রমণীর বয়স তো বেশি না, তাকে তো বালিকা বললেও ভুল হয় না। তার পক্ষে এই ভয়ানক কাজ কি হতে পারে? আমার তো ধারণাই হয় না। বৃদ্ধের কথার কোনো প্রতিবাদ না করে তৎক্ষণাৎ মৃতদেহ সরকারি ডাক্তারের কাছে পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম। এই সকল কাজে 1টা বেজে গেল। যে ঘর বগলাচরণ ভাড়া নিয়েছিলেন, তার পাশের ঘরে একজন পূর্ববঙ্গের লোক ছিলেন। শুনলাম তিনি গত রাতে কালীঘাটে পৌঁছেছেন। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে আরও জানতে পারলাম যে তার সঙ্গে বগলাচরণের কোনো পরিচয় হয়নি। তিনি স্ত্রী, বৃদ্ধ মা ও বিধবা বোন নিয়ে উৎসবে গঙ্গা স্নানে এসেছিলেন। বগলাচরণের ঘরের ঠিক পাশের ঘরে ছিলেন বলে তাকে গোটাগত কথা জিজ্ঞাসা করার ইচ্ছা হলো, কিন্তু আমাদের সেই স্থানে উপস্থিত হবার আগেই তারা বাইরে গিয়েছিলেন। মৃতদেহ সেই স্থান থেকে স্থানান্তরিত হবার পর তারা ফিরে আসেন। তিনি আসা মাত্র আমি বৃদ্ধ ব্রাহ্মণকে তাকে ডেকে দিতে অনুরোধ করলাম। ব্রাহ্মণ তখনই তাকে সেইখানে ডেকে আনলেন। আমি পুলিশ কর্মচারী জানতে পেরে প্রথমে তার ভয় হলো। তিনি তখনই সেই স্থান ছেড়ে চলে যাবেন বলে মনস্থ করলেন, কিন্তু আমি তাকে মিষ্টি কথায় আশ্বস্ত করে বললাম, মশাই শুনুন শুনুন, বলছি যে আপনার ভয়ের কোনো কারণ নেই। গোটা কত কথা আপনাকে জিজ্ঞাসা করার জন্য আপনাকে এখানে আসতে বলেছিলাম। তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম? তিনি যেন ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, আমার নাম সুধীরচন্দ্র মুখোপাধ্যায়। থাকেন কোথায়? পলাশবাড়ি, ঢাকা। বৃদ্ধ ব্রাহ্মণ আমার নিকটেই দাঁড়িয়েছিলেন। তিনি উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন, হাইকে কি বললেন মহাশয়?
পলাশ বাড়ি? আগে হ্যাঁ, কেন বলুন দেখি, আপনি আমার কথায় এত আশ্চর্য কেন হচ্ছেন? আজকে এই ঘরে যে ব্যক্তি ছিলেন তারও তো বাড়ি ওই গ্রামেই। আমার মনে হয় তিনি আপনার পরিচিত হলেও হতে পারেন। সুধীরবাবু আশ্চর্য ও চকিত হয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, বাবুটির নাম কি? বৃদ্ধ সাগ্রহে উত্তর দিলেন, ওনার নাম তো উনি বললেন বগলাচরণ মিত্র। সুধীরবাবু স্তম্ভিত হলেন। হ্যাঁ, বগলাচরণ খুন হয়েছে? কি সর্বনাশ! তিনি যে সম্প্রতি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। তবে কি তার সঙ্গে যে রমণী এখানে এসেছিলেন তিনি তার প্রথম পক্ষের স্ত্রী নন? আগে আগে না। আমিও আগেই সেই রকমই সন্দেহ করেছিলাম। আমি তখন বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনার ওই রকম সন্দেহের কারণ কি? ভাইকে হুজুর, এই যুবকের বয়সের সঙ্গে তার স্ত্রীর বয়সের অনেক পার্থক্য। যুবকের বয়স তো ধরুন নয় করে 40 বছর তো হবেই, কিন্তু ওই যে বললাম যুবতীর বয়স 17 অধিক কিছুতেই না। তাই মনে করেছিলাম তিনি যুবকের দ্বিতীয় পক্ষের স্ত্রী হলেও হতে পারেন। সুধীরবাবু আবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তবে কি তার স্ত্রীও এখানে এসেছিলেন? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা মহাশয়, এই বগলাচরণের সঙ্গে আপনার কি সদ্ভাব ছিল? সুধীরবাবু সম্মতিসূচক উত্তর দিলেন, বললেন, আমাদের উভয়েরই বাড়ি এক পাড়ায়, সদ্ভাব না থাকাই আশ্চর্য। আমি এই সকল কথা শুনে মনে মনে বেশ আনন্দিত হলাম। এতক্ষণে একটা সূত্র পেলাম মনে করে সুধীরবাবুকে জিজ্ঞাসা করলাম, কাল রাতে এই ঘর থেকে কোনো প্রকার শব্দ শুনতে পেয়েছিলেন? আগে না, আমরা সকলেই পথশ্রমে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সামান্য মাত্র জলযোগ করে বিশ্রাম করছিলাম। আজ সকালে যখন বাড়িওয়ালার চিৎকার শব্দ শুনতে পাই তখনই আমার মনে কেমন একটা যেন সন্দেহ হয়। কিন্তু যে কাজের জন্য এই ভয়ানক কষ্ট স্বীকার করে এত দূর এসেছি তাতেই মনোসংযোগ করলাম। গত রাতে যখন কালীঘাটে আসলাম তখন মহামায়ার দরজা বন্ধ ছিল। কাল রাতে আর দর্শন হয়নি, সেই জন্য আজ শয্যা ত্যাগ করেই মায়ের মন্দিরে গেছিলাম। কিন্তু দুঃখের বিষয় তখনও মায়ের দ্বার খোলা হয়নি। কিছুক্ষণ দাঁড়াবার পর মন্দিরের দরজা খোলা হলো। আমি মায়ের চরণ দর্শন করে চরিতার্থ হলাম। আচ্ছা, এই বগলাচরণের শ্বশুরবাড়ি কোথায় জানেন? প্রথম পক্ষের শ্বশুরবাড়ি আমাদেরই গ্রামে, দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়ি কলকাতা থেকে প্রায় 6 মাইল দূরে হবে। হ্যাঁ। তা কতদিন আগে বগলাচরণ দেশ থেকে রওনা হয়েছেন? প্রায় 10 দিন। আচ্ছা, শুনলাম বগলাচরণও গতকাল বেলা 4টের সময় এখানে এসে পৌঁছেছিলেন। যদি তিনি 10 দিন আগে আপনাদের গ্রাম থেকে রওনা হয়ে থাকেন, তবে তিনি এতদিন কোথায় ছিলেন? তার শ্বশুর বাড়িতেই থাকা সম্ভব, আর কোথায়? কেমন করে জানলেন? যখন তার স্ত্রী তার সঙ্গে ছিল তখন তিনি নিশ্চয়ই শ্বশুর বাড়িতেই গিয়েছিলেন, কারণ দেশে তার স্ত্রী ছিল না। তিনি একাই সেখান থেকে এসেছিলেন। তাহলে তার স্ত্রী কি আপনাদের দেশে যায়নি? হ্যাঁ, গিয়েছিল বই কি, কিন্তু সেখানে অধিক দিন ছিল না। কতবার সেখানে গিয়েছিল? 2 বার হবে। হ্যাঁ, 2 বার, কিন্তু বোধহয় প্রতিবারে 1 মাসের বেশি ছিল না কখনো। তা কতদিন হলো বগলাচরণ এই বিবাহ করেছেন? 2 বছর। হ্যাঁ, 2 বছর হবে। শুনলাম তার স্ত্রীর বয়স প্রায় 17 বছর। যদি 2 বছর আগে বিবাহ হয়ে থাকে তাহলে বগলাচরণ 15 বছরের এক যুবতীকে বিবাহ করেছিলেন। আপনার অনুমান যথার্থ। দেশে তার এই স্ত্রীকে দেখে অনেকেই অনেক কথা বলেছিলেন। তার চরিত্র কেমন শুনেছেন?
যা শুনেছি তা বড় ভয়ানক। শুনেছি তার দোষের জন্য তার পিতার মুখ দেখবার জো ছিল না। কন্যার বিবাহ হয়ে গেলে পাড়ার অনেকেই অনেক প্রকার উপহাস করেছিল। সে সকল কথা আপনি কেমন করে জানলেন? আমি স্বয়ং বরযাত্রী হয়ে ওই গ্রামে এসেছিলাম। পল্লীর লোকদের উপহাস শুনে আমরা সকলেই স্তম্ভিত হয়েছিলাম। তারা তখন যে সকল কথা বলেছিল, বাবা, তা আমি মুখ দিয়ে বের করতে পারবো না। কেন, এমন কি কথা যা আপনি আমার সামনে বলতে পারবেন না? সে সকল অশ্লীল ভাষা ভদ্র সন্তানের বক্তব্য নয়। তবে আপনি এই পর্যন্ত জেনে রাখুন যে পগলাচরণের স্ত্রীর চরিত্র অতীব জঘন্য। আমিও সেই রূপ মনে করেছি। এই বলে আমি সুধীরবাবুকে সঙ্গে নিয়ে মৃতদেহ শনাক্ত করতে নিয়ে গেলাম। তিনি মৃতদেহ দেখা মাত্রই চিনতে পারলেন। বগলাচরণের ঘরে যে সকল পোড়া কাগজ পাওয়া গিয়েছিল সেগুলো একত্র করে আমি পকেটে রাখলাম এবং ঘর বন্ধ করে কনস্টেবলকে সেখানে রেখে আমি ব্রাহ্মণের কাছ থেকে বিদায় নিলাম। আসবার সময় ব্রাহ্মণ আমার হাত ধরে অনেক অনুনয় বিনয় করলেন। আমিও তাকে বিনীতভাবে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে আসলাম। যখন থানায় ফিরে আসলাম তখন প্রায় বেলা 3টে। বলা বাহুল্য, তখনও পর্যন্ত আমার কিছু উদরগ্রস্ত করা হয়নি। কাপড় চোপড় ছেড়ে আগে আহারাদি সম্পূর্ণ করলাম, পরে সেই পোড়া কাগজগুলো নিয়ে পরীক্ষা করতে লাগলাম। ইতিমধ্যে সরকারি ডাক্তারের রিপোর্ট আসলো। রিপোর্ট পড়ে দেখলাম ছোড়াটি বগলাচরণের হৃদয় ও ফুসফুস বিদ্ধ করেছিল। বগলাচরণ সেই এক আঘাতেই পঞ্চত্বপ্রাপ্ত হয়েছেন। আঘাত এত জোরে ছিল যে ছোড়াটি বুক ভেদ করে একেবারে হৃদয়ে গিয়ে স্পর্শ করেছিল। এক সামান্য রমণীর থেকে এইরকম আঘাতের সম্ভাবনা নেই। নিশ্চয়ই কোনো পুরুষ বগলাচরণকে হত্যা করেছেন। সে কে? রমণী যে তাকে সাহায্য করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সুতরাং সে যে রমণীর পরিচিত তাতেও বিন্দুমাত্র সংশয় নেই। এমন লোক কে? নিশ্চয়ই সে রমণীর উপপতি। কিন্তু সে বগলাচরণকে হত্যা করল কেন? উপপতি হলেই যে রমণীর স্বামীকে হত্যা করতে হবে তার কোনো কারণও নেই। বিশেষত সেই রমণী যখন শ্বশুরবাড়ি যেত না তখন তার স্বামী থাকতেও তার উপপতির বিশেষ কোনো ক্ষতি ছিল না। তবে সে কেন বগলাচরণকে হত্যা করল? এ রহস্য বড়ই অদ্ভুত। কনস্টেবলকে পাঠিয়ে দিলাম। আমি সেই অর্ধদগ্ধ কাগজগুলো পরীক্ষা করলাম। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক কষ্টে কিছু কিছু পড়তে পারলাম। যা বুঝলাম তাতে স্তম্ভিত হলাম। দেখলাম রমণী এই হত্যাকাণ্ডের মূল। সব শুদ্ধ 2টো কাগজ ছিল। একটির লেখা একেবারেই পুড়ে গিয়েছিল, সুতরাং তার পড়তে পারলাম না। অপরটি অর্ধেকটা পড়েছিল। অবশিষ্টাংশ অতি কষ্টে পড়লাম। পত্রগুলো যে রমণীর উপপতি বা হত্যাকারীর লেখা সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। যেটুকু অংশ পড়তে পারলাম তাতে লেখা ছিল, বাসা আমার জানা আছে, ধারের ঘর ভাড়া পেয়ে ভালোই হয়েছে, আর আজই রাত 1টার সময় হবে। আমি প্রস্তুত হয়ে তুমি আমায় দিয়েছিলে। এরকম করতে করতে উদ্ধার হবে ছোড়াখানি। কিন্তু তুমি যা বলছো, কারণ যদি টাকা না পাওয়া, নরহত্যা করে লাভ, সুরবাড়ি ঘর করবে না, হানি হবে না। একগাছা খুব গোপনে রাখবে। ঘুমালে দড়ি দিকে ঝুলিয়ে ঘরে যাব, ভুলো না। তোমার, এবং শেষটায় লেখা আছে সুধাংশু। পত্রাংশ পড়ে আমি অনেকটা বুঝতে পারলাম, কিন্তু কি করে অবশিষ্টাংশ পাবো তাও চিন্তা করলাম। অনেকক্ষণ ভেবেও কোনো
উপায় উদ্ভাবন করতে পারলাম না। পত্রটির পোড়া অবশিষ্টাংশ তাই বারবার পড়তে থাকলাম। ভাবলাম, এই সুধাংশুই যে বগলাচরণকে হত্যা করেছে তাতে কিছুমাত্র সন্দেহ নেই, কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? সুধীরবাবুর মুখে যা শুনেছি তাতে সেই রমণীর বাপের বাড়ি গ্রামে বলেই বুঝেছি, কিন্তু ওই গ্রাম একেবারে ছোট জায়গা নয়, বিশেষত যখন সেই রমণীর নাম আমার জানা নেই, তখন তার সন্ধান কিভাবে করতে পারব? স্ত্রীলোকের নাম জানলেও সহজে তাকে খুঁজে বের করা সম্ভব হয় না। এখানে তার নামই যখন জানা নেই, তখন তাকে খুঁজে বার করা অসম্ভব। তারপর মনে করলাম, যেখানে সেই রমণীর বাসস্থান, সুধাংশুবাবু যে সেই স্থানে বাস করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পত্রের ভাব দেখে বোঝা যায় তাদের এই অবৈধ প্রণয় এক আধ দিনের নয়, বহুদিন থেকেই তারা এই ব্যাপারে লিপ্ত আছে। যদি সুধাংশুর বাসস্থান এই রমণীর বাড়ি থেকে অধিক দূরে হতো, তাহলে তাদের এই প্রণয় ব্যাপার কোনো না কোনো লোকের কর্ণগোচর হতো। তারা এত সাহসের সঙ্গে এই ভয়ানক কাজে লিপ্ত হতে পারত না। এটাই স্থির করে আরেকবার সুধীরবাবুর সঙ্গে দেখা করবার ইচ্ছা হলো। বেলা প্রায় শেষ হয়ে গেছে। সূর্যদেব পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। তার আর সে তেজ, সে উগ্রমূর্তি নেই। সকল পাখিরা নিজের নিজের বাসায় ফিরেছে। আমি আর সময় নষ্ট করলাম না, তখনই সুধীরবাবুর বাসায় গিয়ে উঠলাম। সুধীরবাবু তখন সেখানে ছিলেন না, আরতি দেখতে গিয়েছিলেন। শীতকাল না হলেও বেশ শীত পড়েছে, বেলাও ছোট হয়ে গিয়েছে। শুনলাম রাত 8টার সময় মহামায়ার আরতি হয়ে থাকে। রাত তখন 7:30। আরও 1 ঘন্টা কি করে অতিবাহিত করব স্থির করতে পারলাম না। আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবার পর সুধীরবাবু সপরিবারে বাসায় ফিরে আসলেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি মহাশয়, হত্যাকারীর কোনো সন্ধান পেয়েছেন? শীঘ্রই পাওয়ার আশা করি। এখন আপনাদের কাছে 2-1টা কথা জিজ্ঞাসা করতে এসেছি। সুধীরবাবু আবার আশ্চর্য হয়ে বললেন, আমার কাছে এমন কি কথা আপনি জানতে চান বলুন, জানলে আমি অবশ্যই বলবো। তখন আপনি বলছিলেন না যে আপনি বগলাচরণের তৃতীয় পক্ষের শ্বশুরবাড়িটি কোথায় সেটা জানেন, তাহলে কোনোভাবে আমাকে বাড়িটি দেখিয়ে দিতে পারেন? যদি আমার কাজের কোনো রকম ব্যাঘাত না হয় তাহলে আমি অনায়াসে আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। কাল তো উৎসব, যে কাজের জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে এসেছি, আগে সে কাজটা সম্পন্ন করি। মহামায়ার পুজো দিয়ে খাওয়া দাওয়ার পর আপনার সঙ্গে যেতে পারি। আমাকে এক প্রকার বাধ্য হয়েই উৎসবের দিন অবধি অপেক্ষা করতে হলো। যোগের পরের দিন সুধীরবাবুকে সঙ্গে নিয়ে আমি সেই গ্রামে এসে উপস্থিত হলাম। সুধীরবাবু আমাকে বগলাচরণের শ্বশুরবাড়ি দেখিয়ে দিলেন। সেই স্থানে অনুসন্ধান করে জানতে পারলাম যে কয়েকদিন আগে বগলাচরণ সেই স্থানে এসেছিলেন। তিনি তার শ্বশুরবাড়িতে কয়েকদিন থেকে তার স্ত্রীকে নিয়ে কালীঘাটে গিয়েছেন। কালীঘাটে উৎসব স্নান করে পরিশেষে স্ত্রীকে নিয়ে নিজের দেশে ফিরে যাবেন। সেই গ্রামে গোপনে অনুসন্ধান করে আরও জানতে পারলাম যে বগলাচরণের স্ত্রী অতিশয় দুশ্চরিত্রা। তার চরিত্রের কথা নিয়ে ওই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেই অবগত আছেন। সুধাংশু নামের এক দুশ্চরিত্র যুবকের সঙ্গে খুব গভীর প্রণয়ের সম্পর্ক। উভয়ে উভয়ের জন্য একরকম পাগল বললেও হয়। আরও জানতে পারলাম, যেদিন থেকে বগলাচরণ তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন, সেই দিন থেকে সুধাংশু শেখরকে সেই গ্রামে আর কেউ দেখেনি। এই সমস্ত বিষয়ে অবগত হয়ে আমার মনে আর কোনো রকম সন্দেহ রইল না। এখন বেশ বুঝতে পারলাম বগলাচরণের হত্যাকারী তার আপন স্ত্রী ও সুধাংশু শেখর, আর কেউ নয়। এখন ওদের খুঁজে বের করতে পারলেই এই মোকদ্দমার কিনারা হতে আর বাকি থাকবে না। এখন কি উপায় ওদের ধরতে পারবো, মনে মনে তারই চিন্তা করতে লাগলাম। আমার মনে হলো এরকম অবস্থায় ওই স্ত্রীলোকটিকে নিয়ে সুধাংশুর কলকাতায় থাকার সম্ভাবনাই খুব বেশি। কলকাতায় লুকিয়ে থাকা যেরকম সহজ, তেমন আর কোনো স্থানে নয়। কারণ এখানে এক ব্যক্তি অপর ব্যক্তির কোনো রকম সন্ধানই রাখে না।
ও রাখবারও চেষ্টা করে না, সকলে নিজেকে নিয়েই ব্যস্ত। মনে মনে এরকম ভেবেই ওদের অনুসন্ধানের জন্য আমি কলকাতায় ফিরে আসলাম। কলকাতায় সকল স্থান অনুসন্ধান করতে করতে ক্রমে জানতে পারলাম কলকাতার একটি প্রসিদ্ধ বদমাইশের উপপত্নীর একটি পাকা বাড়িতে কোথা থেকে একজন একটি স্ত্রীলোককে নিয়ে এসেছে ও তাকে উপরের একটা ঘরে রেখেছে। সেই ঘরের দরজা প্রায়ই খোলা হয় না, অপর কোনো ব্যক্তি তাদেরকে দেখতেও পায় না। ওই বাড়ির উপরে কেবলমাত্র দুটি ঘর, তার একটিতে সেই বদমাইশের উপপত্নী বাস করে, অপরটিতে আগন্তুকেরা বাস করছে। নিচের ঘরে কোনো লোক থাকে না, ওটা রান্নার কাজে ব্যবহৃত হয়। ওই বাড়ির ভিতর লোক পাঠিয়ে আগন্তুকদের সন্ধান নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো রকম সুফল পেলাম না। ওখানে কারা বাস করছে এই কৌতূহলে আবার ভাবলাম ওই বাড়িতে প্রবেশ করব। তবে সে নিজে বদমাইশ, তার বাড়িতে প্রবেশ করে যদি কাউকে না পাই তবে তার পরিণাম ভালো হবে না। পরিশেষে সে নানা রূপ গোলযোগ করতে পারে। আর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ওই বাড়ি অনুসন্ধান করবার ওয়ারেন্ট নেওয়ার চেষ্টা করি তাহলে সে কথা রাষ্ট্র হয়ে যাবে। একবার যদি সে কোনোভাবে সেটা জানতে পারে তাহলে তাদেরকে আর কোনো রকমেই ধরা যাবে না। এই সকল ভাবতে ভাবতে অবশেষে ওই বাড়ির ভিতর প্রবেশ করার একটি উপায় স্থির করলাম। ভাবলাম এতেও যদি সফল না হতে পারি তাহলে পরিণামে যাই হোক প্রকাশ্যভাবে ওই বাড়িতে প্রবেশ করব। মনে মনে এইরকম স্থির করে নিয়ে অপর একজন পুলিশ কর্মচারীর সাহায্যে একটি বিশেষ বুদ্ধিমতী ও চালাক বারবনিতাকে জোগাড় করলাম। তাকে কিছু টাকা পয়সা দিয়ে যা যা করতে হবে তা খুব ভালো করে বুঝিয়ে দিলাম। সে আমার প্রস্তাবে সম্মতি জানালে তাকে নিয়ে আমি ছদ্মবেশে একটি গাড়ি হাঁকিয়ে সেই বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। কয়েকজন কনস্টেবলকে ওই বাড়ির কাছেই এরকমভাবে লুকিয়ে থাকতে বললাম যেন দরকার হলে তারা আমায় সাহায্য করতে সমর্থ হয়। তখন রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। গাড়ি থেকে নেমে আমি সেই বাড়ির দরজার সামনে দণ্ডায়মান হলাম। আমাকে অপরিচিত লোক দেখে সেই বদমাইশ আমার কাছে দৌড়ে আসলো, জিজ্ঞাসা করলো, এই যে মশাই, এখানে কি মনে করে? আমি কিছুটা হেসে উত্তর দিলাম, বড় সমস্যায় পড়েছি। মেয়েকে বাপের বাড়ি থেকে তুলে এনেছি, আর এদিকে রাতে ওনার থাকার জায়গা নাই এখানে কোথাও। তোমার এখানে যদি থাকার জায়গা হয় আজকে রাতটা কাটাই দিব কোনোভাবে। আর আগে জানতে পারলি তো বাড়ি ঠিক করে রাখতে পারতাম। এ যে আজই রাতে আমার সঙ্গে আসবে কি করে জানবো? আমার কথা শুনে সেও হেসে উত্তর দিল, যদি এক রাত থাকা হয় তাহলে 10 টাকার কমে হবে না। মেয়াদের সুবার জায়গা আছে তো? নিশ্চয়ই আছে, নতুবা এত টাকা চাইবো কেন? আপনি স্বয়ং সেই ঘর দেখে আসবেন, চলুন। কিন্তু সে ঘরে ইতিমধ্যেই একজন ভদ্রমহিলা আছেন, দুজনে এক ঘরে থাকতে হবে কিন্তু। ও, সে তো ভালো কথা, পরম সৌভাগ্য আমার, এখানে আরেকজন মেয়ে আছে। তো চলেন একবার দেখে আসি ঘরটা। ঠিক এই সময় সেখানে আরেকজন লোক এসে উপস্থিত হলো। বলল, এই যে, সে ঘরে অন্য কোনো রমণীর স্থান হবে না। যখন আমি আগে টাকা দিয়েছি তখন সে ঘর আমার, আর আমার বিনা অনুমতিতে তোমরা অপর লোককে সে ঘরে রাখছো কেন? লোকটার কথা শুনে সে হেসে উঠল, বলল, সুধাংশুবাবু, তোমার জন্য কি আমরা লোকসান করব? ইনিও আমাদের এক রাতের জন্য 10 টাকা দিতে রাজি আছেন। বাধা দিয়ে আমি বললাম, 10 টাকা কেন, আজ রাত যদি একটু নিরাপদে থাকতে পারি আর ওর বাপের বাড়ি থেকে যদি কোনো লোক না আসে তাহলে আমি 20 টাকাও দিতে রাজি আছি। আমার কথায় বাড়িওয়ালা অত্যন্ত আনন্দিত হলো, বলল, আপনার কোনো চিন্তা নেই, আমি সমস্ত রাতটা জেগে বসে থাকবো। এখানে এই বাঘের গহ্বর থেকে রমণীকে নিয়ে যায় কার সাধ্য? যখন আশ্রয় দিয়েছি তখন আপনি নিঃসন্দেহে বাস করুন, কিন্তু টাকা অগ্রিম দিতে হবে। অ্যাডভান্স দিতে হবে? ঠিক আছে,
এই বলে আমি তখনই পকেট থেকে দুটো 10 টাকার নোট দিলাম। বাড়িওয়ালা টাকা পেয়ে সুধাংশুর দিকে চাইল, বলল, সুধাংশুবাবু, এরা দুজনেই স্ত্রী লোক, এতে তোমার বিশেষ ক্ষতি হবে না, আর আমারও এক রাতের জন্য কিছু লাভ হবে। সুধাংশু আর কোনো কথা বলল না। বাড়িওয়ালা আমাকে সেই ঘর দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে দেখি এক অতি সুন্দরী যুবতী সেই ঘরে বসে আছে। আমাদের সঙ্গে সঙ্গে সুধাংশুও গিয়েছিল। সে রমণীকে বলল, এই যে দেখো, তোমার আরেক সঙ্গী নিয়ে এসেছেন। বাড়িওয়ালার ইচ্ছে আজ রাতে তোমরা উভয় একই ঘরে থাকবে। যেরূপ দেখছি আমাদের কালই এখান থেকে চলে যেতে হবে। রমণী খুবই ব্যস্ততার সঙ্গে জিজ্ঞাসা করল, আর বাপের বাড়ি কিংবা পলাশ বাড়ি ছাড়া আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সুধাংশু হেসে উঠল, বলল, না 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 না, তোমার আর বগলাচরণের বাড়িতে যেতে হবে না। বিশেষত যখন তোমার স্বামী মরেই গেছেন, তখন আর সে ভয় কেন? রমণী শান্ত হলো। আমি ঘরটি দেখে পুনরায় বাইরে আসলাম এবং গাড়ির ভিতর থেকে যুবতীকে হাত ধরে নামিয়ে পুনরায় সেই ঘরে ফিরে আসলাম। আমার সঙ্গিনী অতি বুদ্ধিমতী। সে যেভাবে কাজ করবার করতে লাগলো, তাতে সকলেই আমার কথায় বিশ্বাস করল, কোনো প্রকার সন্দেহ করল না। রমণীকে সেই ঘরে রেখে আমি একবার বাড়িটার চারদিক লক্ষ্য করলাম। দেখলাম দুইজন রমণী ও সুধাংশু, বাড়িওয়ালা ও তার উপপত্নী ভিন্ন, আর কোনো লোক সেই স্থানে নেই। বাইরে যে সকল কর্মচারী আমার আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল, আমার সংকেত পাওয়া মাত্র তারা সকলে বাড়ির ভিতর প্রবেশ করল। সেই স্বামী ঘাতিনী রমণী অবশেষে ধরা পড়ল। ওদের বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগ্রহ হলো, তাতে তারা বিনা দণ্ডে অব্যাহতি পেল না। উভয়কেই চিরদিনের জন্য দ্বীপান্তরে প্রেরণ করা হলো। যে যে ব্যক্তি আমাকে এই কাজে সাহায্য করেছিলেন, তাদের সকলকে গভর্নমেন্টের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হলো। শেষ হলো আজকের নিবেদন স্ত্রী না রাক্ষসী। দারোগা প্রিয়নাথের ভূমিকায় তপশ্রী কাইত, বৃদ্ধের ভূমিকায় নিরুপম নাথ, সুধাংশুবাবু ও বদমাস ব্যক্তির ভূমিকায় সোহম ঘোষ, রমণীর ভূমিকায় কঙ্কা বণিক, গল্পের সূত্রধর ও সুধীরবাবুর ভূমিকায় আমি সমীরণ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের সপ্তাহে আবার একটি গল্প নিয়ে আসবো আমরা। ধন্যবাদ।